আসসালামু আলাইকুম, শুভ বিকাল। টেকনিক্যাল টেক্সটাইলের 8 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আমরা জিও পাইপ পর্যন্ত আগের দিন পড়ছিলাম, যেহেতু আজকে যারা আছেন তাদের 50% আগের ক্লাসটা করেন নাই, তো আমি আগের ক্লাসটা একটু রিক্যাপ করতেছি সংক্ষেপে। আচ্ছা, জিও টেক্সটাইল হচ্ছে মূলত মাটিকে নিয়ে, এই যে টার্মটা জিও টেক্সটাইল, আপনি কি এক্সপ্লেন করতে পারবেন জিও টেক্সটাইলটা? আচ্ছা, জিও টেক্সটাইল এই টার্মটা মূলত জিও এবং টেক্সটাইল এই দুটো শব্দ মিলে জিও টেক্সটাইল শব্দটা গঠিত হয়েছে। যদি আমরা সন্ধি বিন্যাস করি বা ইংরেজি সন্ধি বিন্যাস, জিও মানে মাটি, তাহলে মাটি রিলেটেড যে যে টেক্সটাইল আছে এটা আমরা আবার ইকোটেক্স বা ওকোটেক্স যাই বলেন, এটার সাথে কিন্তু মানে গুলানো যাবে না, কনফিউজ হওয়া যাবে না। জিও টেক্সটাইলটা হচ্ছে মাটি থেকে, মাটি রিলেটেড যে টেক্সটাইলগুলো আছে সেটাই হচ্ছে জিও টেক্সটাইল। এবার এটাকে যদি আমি সরাসরি বলি, এটার অ্যাপ্লিকেশন কোন কোন জায়গায় বা এটার কাজ কি কি, মানে জিও টেক্সটাইলগুলোর কাজ চারটা। একটা হচ্ছে ফিল্ট্রেশন বা ছাঁকন, একটা হচ্ছে ড্রেনেজ বা অনিষ্কাশন, একটা হচ্ছে সেপারেশন, সেপারেশন মানে কি? সেপারেশন মানে হচ্ছে পৃথকীকরণ, রাইট। আর আরেকটা হচ্ছে এই যে রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট মানে কি? রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে সাপোর্ট দেয়া, রাইট, সাপোর্ট দেয়া, যে কোনো কিছুর শক্তি বাড়ানো। তো জিও টেক্সটাইলের মূল ফাংশন হচ্ছে এই চারটা, যে আমাদের ফিল্ট্রেশনের কাজ করবে, ছাঁকনের কাজ করবে, ড্রেনেজের কাজ করবে, পরিষ্কারের কাজ করবে, সেপারেশনের কাজ করবে, আর এটা হচ্ছে সাপোর্ট দিবে, রিইনফোর্সমেন্টের কাজ করবে। যেমন এই যে এখানে আগে একটু দেখেন যে মাটিকে স্পেশালি এরকম দেওয়া থাকে, এই যে জিও মেমব্রেন দেওয়া থাকে হচ্ছে নদীর পাড়ে, যে পাড় ভাঙা রোধ করার জন্য। এটা হচ্ছে এই যে ইরোশন ব্ল্যাঙ্কেট। ইরোশন মানে মাটি ভাঙন বা নদী ভাঙন, যেটা বোঝায় ইরোশন, ভূমির ক্ষয়প্রাপ্তি হওয়া, তো সেটার ব্ল্যাঙ্কেট। তারপরে যে রাস্তায় জিও নেট, জিও পাইপ বলতেছি, জিও নেট বা হচ্ছে বাইএক্সিয়াল যে নেটগুলা সেগুলো আছে, বাইএক্সিয়াল জিও গ্রিড, এই পাশেও জিও গ্রিড আছে। আবার ড্রেনেজের এখানে এই যে জিও কম্পোজিট ড্রেন বোর্ড আছে। আবার রিইনফোর্সমেন্টের জন্য এই যে টার্ফ রিইনফোর্সমেন্ট ম্যাট আছে। তো দেখতেছেন মোটামুটি সেপারেশন, ফিল্ট্রেশন, ড্রেনেজ, রিইনফোর্সমেন্ট, এই অ্যাপ্লিকেশনগুলোতে কিন্তু আসতেছে জিও টেক্সটাইলের ব্যবহার। আর জেনারেশন ওয়াইজ যে মানে পৃথকীকরণ করছিলাম বা পার্থক্য করছিলাম জিও টেক্সটাইলের, ফার্স্ট জেনারেশন হচ্ছে যেটা আমি জিও টেক্সটাইলের পারপাসে বানাই নাই, কিন্তু এখন জিও টেক্সটাইলের পারপাসে আমি ব্যবহার করতেছি, মানে জিও টেক্সটাইল হিসেবে ব্যবহার করবো বলে ওই টেক্সটাইল আমি বানাই নাই, কিন্তু ওখানে ব্যবহার করতেছি। দ্বিতীয় জেনারেশনটা হচ্ছে যে জিও টেক্সটাইলের কিছু স্পেসিফিক এই যে জিও টেক্সটাইল দ্যাট ওয়ার ম্যানুফ্যাকচার্ড ফর সার্টেন জিওটেকনিক্যাল পারপাস, কিছু পারপাসের জন্য আমি ওটা তৈরি করছিলাম, বাট উইদাউট অ্যাডাপ্টিং মডার্ন টেকনোলজি। যে সেকেন্ড জেনারেশন হচ্ছে কিছু কিছু অ্যাপ্লিকেশন আমার মিট করবে, ওই পারপাসে আমি বানাইছি। আর থার্ড জেনারেশন হচ্ছে জিও টেক্সটাইলস দ্যাট ওয়াজ ম্যানুফ্যাকচার্ড, ডিজাইনড অ্যান্ড প্রোডিউসড টু মিট সার্টেন এন্ড ইউজ, মানে এটা আমি সরাসরি মানে উদ্দেশ্য, আমার নির্দিষ্ট উদ্দেশ্য বা পারপাস সার্ভ করার জন্য, সাধন করার জন্যই আমি এই জিও টেক্সটাইলগুলো বানাইছি। আর তারপরে এই যে জিও টেক্সটাইল মূলত 5 রকম, এখানে 5 রকম দেওয়া আছে, সেটাকে আবার আমি 3 ভাগে ভাগ করতে পারি, যে নিট ফ্যাব্রিক থেকেও জিও টেক্সটাইল করা যায়, ওভেন ফ্যাব্রিক থেকেও জিও টেক্সটাইল করা যায়, আর এই যে নন ওভেন, যেটা নন ওভেন থেকেও জিও টেক্সটাইল করা যায়। এবার এই নন ওভেন আবার 3 ভাবে তৈরি করতে পারতেছি। একটা হচ্ছে তাপের মাধ্যমে বন্ধন সৃষ্টি করে থার্মালি বন্ডেড নন ওভেন, একটা হচ্ছে নিডল পাঞ্চ নন ওভেন, আর একটা হচ্ছে স্টিচ বন্ডেড নন ওভেন। এগুলো হচ্ছে নন ওভেন ফ্যাব্রিক তৈরির যে ম্যানুফ্যাকচারিং প্রসিডিউর, এগুলাই। তো মূলত 3 টাইপের ফ্যাব্রিক থেকেই আমি কি জিও টেক্সটাইল করতে পারি। তাহলে 3 টাইপের ফ্যাব্রিক কি কি? ওভেন, ফার্স্ট ওভেন, নিট, নন ওভেন, ঠিক আছে, রাইট। আচ্ছা, এবার এগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন, আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যে কিছু জিও টেক্সটাইল, সরাসরি জিও টেক্সটাইলের নাম: জিও সিনথেটিক্স, তারপরে জিও গ্রিড, জিও নেট, জিও মেমব্রেন, আর এই যে জিও পাইপ পর্যন্ত পড়াছিলাম। এখন এগুলো ধরে ধরে আগের দিন ডিসকাস করছিলাম, এখন
ডিসকাস করলে এই হয়ে যাবে, মানে আজকে টপিক আগাতে পারবো না। কেউ যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে ইনফর্ম করবেন। আচ্ছা, এবার জিওসিনথেটিক ক্লে লাইনার, এটা কি? GCL, geosynthetic clay liner is a woven fabric like material primarily used for lining of landfill. লাইনিং বলতে কি বুঝেন? লাইনিং বলতে কি বোঝায়? যেমন সেমিস্টারের শুরুতেই আপনাদের সাথে আমি একটা জিনিস নিয়ে ডিসকাস করি, সেটার নাম হচ্ছে কোর্স আউটলাইন। তাহলে ওখানে কোর্স আউটলাইন শব্দটার ভিতর আউটলাইন বলতে কি বোঝায়? এই কোর্সের আন্ডারে আমি কোন লাইন ধরে আগাবো, আর একটু এক্সপ্লেইন করুন। আমার কোন কোন টপিক থাকবে, কোন কোন টপিক থাকবে, কি কি শিখবো এই কোর্সে, আমরা কোন কোন চ্যাপ্টার থাকবে, সেই চ্যাপ্টারে কি কি টপিক থাকবে। তো আউটলাইন হচ্ছে যে একটা পরিসীমা বা একটা সীমানা। তো এখানে এই যে GCL, এটা কি কাজে ব্যবহার করা হয়? ইউজ ফর লাইনিং অফ ল্যান্ডফিল। আচ্ছা, ল্যান্ডফিল বলতে আমরা বুঝি, ল্যান্ডফিল কি বোঝায়? ভূমি, ভূমি তো ল্যান্ড, ল্যান্ডফিল। ল্যান্ডফিল মানে হচ্ছে খাদ আছে না, খাদ বা গর্ত, ডোবা। হ্যাঁ, ক্যানেল তো খাল, খাল আর খাদ, আমি খাদ বলতেছি। খাদ মানে হচ্ছে গর্ত। ল্যান্ডফিল, ল্যান্ডফিল মানে হচ্ছে যে জায়গাটা ধরেন বলে না যে যে এই জায়গাটায় আগে ডোবা ছিল, এই জায়গাটায় আগে একটা পুকুর ছিল, ওখানে ভরাট করে এখন এখানে স্বদেশ প্রপার্টি বা একটা আবাসিক এলাকা তৈরি করা হয়েছে, এখানে প্লট বিক্রি চলতেছে। ওইটাই ল্যান্ডফিল, যে ওটা নিচু এলাকা ছিল, ওটা পরিত্যক্ত এলাকা ছিল, ওখানে হচ্ছে আপনি জায়গাটা ভরাট করে এবার আপনারা ব্যবহার করবেন ওই জায়গাটা। তো এখানে এই যে GCL, জিওসিনথেটিক ক্লে লাইনার, ওইটা দিয়ে আপনার ল্যান্ডফিল যেগুলো ভরাট করতে হবে, যে এলাকাগুলো নিচু এলাকা, অসমান এলাকা, সেগুলো যে আমি ভরাট করবো সেখানে লাইনিং হিসেবে, লাইনিং মানে পরিসীমা হিসেবে বা বর্ডার দেওয়া হিসেবে ওইটা আমি ইউজ করতেছি। এতটুকু বুঝে গেছে? মানে কোনো কোশ্চেন আসতেছে আমাদের? লাইনিংটা কিভাবে কাজ করে এই পিছনের ছবিগুলো যদি দেখেন, এই যে এটা কিন্তু GCL না, এটা হচ্ছে জিওমেমব্রেন। জিওমেমব্রেন এটা কিন্তু এই যে যেমন এই পানিটা, আর এখানে এটা কিন্তু এর কাজ করতেছে, সেপারেশনের কাজ করতেছে, সেপারেশনের কাজ করতেছে। এটা মানে কি বলে, এটা বিচ্ছিন্ন করে রাখতেছে। এই পানিটা কিন্তু এটা ক্রস করে, মেমব্রেন ক্রস করে যাচ্ছে না, যাচ্ছে? তাইলে ব্যাপারটা বুঝেন, এটা কিন্তু জিওমেমব্রেন এবং এটার কাজ কি? সেপারেশন। আর এখানে আমরা পড়তেছি জিওসিনথেটিক ক্লে লাইনার GCL, এটার মেইন কাজ কি? বেষ্টনী দেয়া, রিইনফোর্সমেন্ট, সাপোর্ট দেয়া। পদার্থটা একই টাইপের ধরে না। ক্লে লাইনারের ছবি GCL দেখি, জিওসিনথেটিক ক্লে লাইনারের ছবি পাই কিনা। রিসার্চ পেপার চলে গেছে। এই যে ল্যান্ডফিল বললাম না, যে একটা ল্যান্ডফিল, সেই ল্যান্ডফিলের উপরে এই যে GCL এর লেয়ার, জিওসিনথেটিক ক্লে লাইনারের লেয়ার ইউজ করছে, এবং ওটা কিন্তু জিওমেমব্রেনের মতোই দেখতে। এই যে দেখছেন, জিওমেমব্রেনের মতোই দেখতে। কিন্তু এটার কাজ হচ্ছে, এটাও তাহলে একদিক থেকে চিন্তা করলে, একদিক থেকে রিইনফোর্সমেন্ট দিচ্ছে, অন্যদিক থেকে এটাও সেপারেশনের কাজে ব্যবহার হচ্ছে। আমরা একটু বর্ণনাটা ফেরত যাই। আচ্ছা, it is a kind of geomembrane, দেখছেন, এটা এক ধরনের জিওমেমব্রেনই, and geosynthetic which incorporates a bentonine of or other clay, bentonine একটা কেমিক্যালের নাম, other clay which has very low hydraulic conductivity। তার মানে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি মানে কি? ভেরি লো হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, লো মানে কম পরিমাণী, হ্যাঁ কম পরিবাহী বা কম গ্রাহী।
পানিগ্রাহী, গ্রাহী মানে যে কোন গ্রহণ করে, মানে তার মানে কি ওটা কিন্তু গ্রহণ করে, ওয়াটার অ্যাবজর্ব করে, এমন না যে অ্যাবজর্ব করেই না। আমব্রেলার ফেব্রিক বা হচ্ছে কি বলে রেইনকোটের মতো না। Perforated bentonite clay layers incorporated between geotextile and geomembrane and used as a barrier for liquid or solid waste containment. তাহলে এখানে কি বলতেছে, এই বেন্টোনাইট ক্লে লেয়ার যেটা, সেটা হচ্ছে জিওটেক্সটাইল আর জিওমেমব্রেনের ভিতরে ইউজ হয় এবং এটা একটা বাধাদানকারী হিসেবে কাজ করে লিকুইড আর সলিড ওয়েস্ট মানে ব্যাপারটা কিরকম, ধরেন এখানে হচ্ছে আছে না, আমরা যে বর্জ্যগুলো আমাদের শহরে জেনারেট হয়, মানে আমরা শহরে প্রতিদিন যে ট্রাকগুলো যে বর্জ্য করে না, এটা উন্নত দেশের কথা চিন্তা করেন, এটা ইউরোপের একটা দেশ হইতে পারে, সেখানে তারা প্রতিদিন বর্জ্যগুলো কালেক্ট করতেছে। তারপর যেই বর্জ্যগুলো হচ্ছে সহজে পচনশীল না, বায়ো ওয়েস্ট না, যেটা হচ্ছে সিনথেটিক ওয়েস্ট ম্যাটেরিয়াল যেখানে বেশি, ওগুলো আপনি নিয়ে ল্যান্ডফিল করলেন, মানে মাটি ভরাট করলেন, ভরাট করার পরে ওইটা তো মানে ওটা আস্তে আস্তে পচন হবে, মাটিতে মৃতজীবী আছে, তারা আস্তে আস্তে ওটা পচন ঘটায় ফেলবে সময়ের সাথে সাথে। তো ওই জায়গাতে আমাকে তো একটা দিতে হবে, মানে কি বলবো, ওখানে ওইটাকে চাপা দিয়ে রাখতে হবে এবং আমাকে মেক শিওর করতে হবে যে ওই ওয়েস্টটা যাতে সামনে না চলে আসে, যেহেতু ওইটা আমি ল্যান্ডফিল হিসেবে ইউজ করতেছি, মানে ওয়েস্ট ম্যাটেরিয়াল ডিসপোজাল হিসেবে, যে ওখানে আমি বর্জ্য নিষ্কাশন করবো, ওখানে ফেলে দিব, ওই কাজে আমি ব্যবহার করতেছি। তো তখন আমাকে স্ট্রং একটা লাগবে, ব্যারিয়ার দিতে হবে বা সেপারেটর দিতে হবে, যেটা আমাকে নর্মাল বাতাস থেকে বা নর্মাল এরিয়া থেকে মাটির নিচে ওইটাকে সেপারেট করে রাখবে। তো এইখানেই জিওসিন্থেটিক ক্লে লাইনার ব্যবহার করা হয় এবং এটা হচ্ছে লিকুইড আর সলিড ওয়েস্ট কন্টেইনমেন্ট যেটা, তাদেরকে সেপারেট করে রাখে। এতটুকু পর্যন্ত বুঝে গেছে? আচ্ছা, বাকিটা একটু লিঙ্ক করে দিই। জিওসেল, এবার জিওসেল কি? Geocels, also known as cellular confinement systems, are three-dimensional honeycomb. Honeycomb বলতে বুঝি আমরা, honeycomb দেখছি, honeycomb হচ্ছে ওই আর কি মধু যে আরোহণ করে, মৌচাকের শেপ কি আমরা দেখছি কিরকম কিরকম, মানে মৌচাকের ভিতরে কিন্তু একটা একক আছে। আমি আরেকটু ক্লিয়ার করি ব্যাপারটা। আপনারা যেমন এই রুমটায় বসে আছেন, 803 না এরকম 803-এ বসে আছেন, হ্যাঁ, এখানে যেমন অনেকগুলো চেয়ার সারি সারি রাখা আছে। যদি এই রুমটার আমি লেআউট করি, তাহলে এটা হচ্ছে রুমের শুরুতে এখানে একটা দরজা আছে, এখানে দরজা আছে, এখানে টেবিল আছে, এখানে চেয়ার আছে দুইটা, আর আপনাদের সামনে সারি সারি সবগুলা কি চেয়ার। তো হানিকম্বেরও কিন্তু এরকম একটা ফিক্সড স্ট্রাকচার আছে, হেক্সাগোনাল। এইভাবে মানে পুরোটা জিওসেল হচ্ছে, জিওসেলস আর থ্রি-ডাইমেনশনাল, ত্রিমাত্রিক মানে কি, যেটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতাও আছে। Three-dimensional honeycomb cellular structure that form a confinement system, যেটা একটা আবদ্ধ সিস্টেম তৈরি করবে when infilled with compacted soil। তাহলে জিওসেল হচ্ছে এমন একটা ত্রিমাত্রিক মৌচাক আকৃতির বা মৌচাকের একক আকৃতির একটা কনফাইনমেন্ট সিস্টেম, আবদ্ধকারী ব্যবস্থা, যেই জায়গাকে আমি মাটি দ্বারা ভরাট করতে পারি। কথাটা কি জটিল লাগতেছে বেশি? বুঝতে পারতেছেন? আরেকবার রিপিট করবো, বুঝতেছেন? আচ্ছা,
extruded from polymeric materials into strips welded together ultrasonically in series. The strips are expanded to form the stiff and typically textured and perforated walls of a flexible 3D cellular mattress. মূলত এখানে এটার আমরা পারপাসটা দেখি infilled with soil a new composite entity is created for the cell soil interaction. The cellular confinement reduces the lateral movement of soil particles, thereby maintaining compaction and form is stiffened mattress and distribute load over wider area. Traditionally used. আচ্ছা, খুবই টপিক্যাল একটা অ্যাপ্লিকেশনে আমরা এখন দাঁড়ায় আছি, যেটা এখন খুবই প্রাসঙ্গিক। স্লোপ প্রোটেকশন অ্যান্ড আর্থ রিটেনশন, এই দুটো হচ্ছে জিওসেলের প্রাইমারি অবজেক্টিভ বা প্রাইমারি অ্যাপ্লিকেশন। টপিক্যাল কি জন্য বললাম, এখন কিন্তু কুমিল্লা, নোয়াখালী, ফেনীর অবস্থা, চট্টগ্রাম সহ কিছু জায়গায় খুবই খারাপ, বন্যা কবলিত এই 4টা জেলা। তো এই জায়গাগুলোতে আমাদের মূলত এই দুর্দিন দেখতে হচ্ছে কি জন্য, প্রাইমারি রিজন কি একটা আমাদের দিক থেকে, হ্যাঁ নিচু এলাকা, নিচু এলাকা। আর নিচু এলাকা কি আমরা আগে জানতাম না এটা যে নিচু এলাকা? আমাদের দিক থেকে দুর্বলতা কি ছিল? কিছু বলছিলাম, আমি পড়াশোনা করতে পারি না, আমাদের ভাত স্যার। হ্যাঁ, বাঁধ আমরা ড্যাম দিই নাই, আমরা কোনো বাঁধ দিতে পারি না, বা আমরা ওই জায়গায় নেসেসারি সয়েল ইরোশন সিস্টেম, যে মাটির অবক্ষয় হওয়া বা নদী ভাঙন প্রতিরোধের যে সরি ওখানে তো নদী ভাঙন নেই, তো মাটিকে আমরা রিইনফোর্স করতে পারিনি ওই জায়গায়। এবং আরেকটা বড় ব্যাপার, না মাটিকে রিইনফোর্স না, সরি বাঁধ দিতে পারিনি। তো এখানে জিওসেলের মূল কাজ কি? জিওসেলের মূল কাজ হচ্ছে, অবশ্য এটা বন্যার সাথে সরাসরি যায় না, এটা পদ্মার সাথে এটা অনেক বেশি রিলেটেড। যেখানে নদী ভাঙন হয় সেখানে নদী ভাঙনটা রোধ করার জন্য ওখানে দিতে হয়, আলাদা কি দেয়, রিইনফোর্সমেন্ট দেয়। বাংলা নাম ব্লক বলে, ওটাকে বাংলায় কি বলে? ওটাকে কি বলে? তো ওখানে ধরেন হচ্ছে মানে রিইনফোর্সমেন্টের ব্যবস্থা করা হয় আর কি। এই রিইনফোর্সমেন্টের ব্যবস্থা করার জন্য জিওসেল একটা উৎকৃষ্ট মানের একটা জিও টেক্সটাইল, এবং যেটা হচ্ছে এই আর্থ রিটেনশন মানে যে আপনার যে মাটিটা, সেই মাটিকে সাপোর্ট দিবে, মাটির শক্তি বাড়াবে। এবং স্লোপ প্রোটেকশন মানে হচ্ছে এই যে নদীর যে কিনারাগুলো, ওই কিনারাগুলো ভাঙন হতে রক্ষা করবে। এটার জন্য জিওসেল খুব ইফেক্টিভ একটা জিনিস। জিওসেলটা কি? জিওসেলটা হচ্ছে ত্রিমাত্রিক, মানে যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে ত্রিমাত্রিক, এই স্পেশাল হানিকম শেপের একটা জিও টেক্সটাইল, যেটার ভিতরে আমরা মাটি দিয়ে, মানে ওটা চিন্তা করেন ওটা একটা ফাঁপা জিনিস, যেটার ভিতরে আমরা মাটি দিয়ে ওইটাকে হচ্ছে মানে ওটা একটা হাইব্রিড কম্পোজিট ম্যাটেরিয়াল তৈরি করতে পারি, যে কম্পোজিট ম্যাটেরিয়ালটা আমার মাটির শক্তি যোগাবে। যেমন দেখেন না যে নদীর পাড়ে হচ্ছে সিমেন্টের ব্যাগ ভর্তি হচ্ছে বালু, এগুলো দিয়ে করে রাখে, স্টেপ করে রাখে, ওটাকে জিও ব্যাগ বলে, জিও ব্যাগ। তো ওইরকম জিওসেল হচ্ছে জিও ব্যাগের চাইতে 2 ধাপ উপরের জিনিস, মানে কারণ এটার নিজস্ব একটা স্ট্রাকচার আছে, ফুটবলের স্ট্রাকচারের মতো যদি চিন্তা করেন, ফুটবলে হেক্সাগোনাল শেপ আছে দেখছেন? তো এই জিওসেলটা হচ্ছে এই স্লোপ প্রোটেকশন এবং আর্থ রিটেনশনের কাজে ব্যবহার করা হয়, এবং এটার ভিতরে মাটি দ্বারা ভর্তি করা হয়, এটা হানিকম শেপে হয়, আর এটা একটা জিও টেক্সটাইল। এটা সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে বাকিদের? এখন আপনারা তো বিএসসি ডিগ্রি নিবেন, এরপর যদি হায়ার স্টাডি করতে চান, বাইরে যাইতে চান, ওখানে তো বাংলা দিয়ে তো হবে না, তাই না? হ্যাঁ, এটাই ভিতরে মাটি দ্বারা ভরাট করে, এটা হচ্ছে নদীর কিনারায় এইভাবে করে, এগুলো হচ্ছে
সেট আপ করে। দেখেন এগুলো সব হচ্ছে আপনাদের ফিল্ড, আপনাদের আমাদের সবার ফিল্ড, টেকনিক্যাল টেক্সটাইল। ওরা শুধু জামা কাপড়ের সীমাবদ্ধ নেই। আচ্ছা, জিও কম্পোজিট ম্যাটেরিয়াল। জিও কম্পোজিট ম্যাটেরিয়ালস কি কি? হাইব্রিড সিস্টেমস অফ এনি অর অল অ্যাবাভ জিওসিনথেটিক্স টাইপ which can function as specifically designed for use in types which can function as specifically designed for use in solid or waste liquid polymer. এখানে সেন্টেন্সটাই প্রবলেম আছে। মূলত এখানে বোঝাচ্ছে কি আমরা যতগুলা জিও টেক্সটাইল দেখলাম, কি কি দেখলাম? জিও সেল দেখলাম, জিও সেলের আগে জিও সিনথেটিক ক্লে লাইনার দেখলাম, জিও সিনথেটিক ক্লে লাইনারের আগে জিও পাইপ দেখলাম, জিও পাইপের আগে জিও মেমব্রেন দেখছি, জিও মেমব্রেনের আগে জিও নেট, জিও গ্রিড, জিও সিনথেটিক্স। এগুলো সবগুলো মূলত এখানে এটাই বলতেছে যে সয়েল, রক, ওয়েস্ট আর লিকুইড রিলেটেড প্রবলেমে ব্যবহার করা হয়। The basic philosophy behind geocomposite materials is to combine the best features of different material in such a way that specific applications are addressed in the optimal manner and at minimum cost. মানে আমাদের এই জিও টেক্সটাইল ব্যবহারের মুখ্য উদ্দেশ্যটাই হচ্ছে এই যতগুলো আলাদা আলাদা ম্যাটেরিয়াল আছে সেটার প্রপার্টি ব্যবহার করে কোন খরচে আমরা যাতে ভালো ভালো সলিউশন আনতে পারি। মানে এটা একটা অনুধাবনমূলক কথা আর কি। জিওফোম Geofoam blocks or slabs are created by expansion of polystyrene. Polystyrene foam. Polystyrene চিনেন? Polystyrene চিনেন? Polystyrene হচ্ছে শোলা বলে না, শোলা। ওই যে ফ্রিজের সাথে বা টিভির সাথে, টিভি প্যাকেটের ভেতর যেটা থাকে, চিনছেন নাকি চিনবেন? ওইটাকে শোলা বলে। আর ওইটার হচ্ছে কেমিক্যাল নেম হচ্ছে polystyrene. Geofoam blocks or slabs are created by expansion of polystyrene. ওই polystyrene যে পলিমারটা ওইটাকে আমরা বর্ধিত করে এবং ওইটার ভিতর যদি আমরা ইয়ে করি to form a low density network of closed gas filled cell, ভিতরে বাতাসও থাকে, এভাবে আমরা এটাকে মানে বড় আকারে তৈরি করে এটাকে আমরা হচ্ছে জিওফোম হিসেবে ইয়ে করতে পারি, বাজারজাত করতে পারি। এটা ওই রিইনফোর্সমেন্টে ব্যবহৃত হয়। দেখতেছেন ল্যান্ডফিলে ওরা বসাচ্ছে। এটা কিন্তু একটা নিচু জায়গা, বোঝা যাচ্ছে না? ওই পাশে দেখেন উঁচু, আর এই সাইডটা ছবিতে আসতেছে না। সিম্বলগুলো নিজেদের জানার জন্য দেখে রাখতে পারেন। প্রপার্টিস অফ জিও টেক্সটাইল। তাইলে প্রত্যেকটা বস্তুর মতো, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের মতো এই জিও টেক্সটাইলেরও 4 রকম প্রপার্টি আছে। ফিজিক্যাল প্রপার্টি, মেকানিক্যাল প্রপার্টি, hydraulic property, endurance, degradation and survivability property. Physical property কি? Physical property হচ্ছে যে আমার ফাইবার কম্পোজিশন, thickness, areal density আর হচ্ছে stiffness and specific gravity। এগুলো জাস্ট জানার জন্য মানে থিওরিটিক্যাল হিসেবে জেনে রাখেন, এগুলা নাম্বার আসলে আপনাদেরও মনে রাখা কঠিন হয়ে যাবে। এটা থিওরিটিক্যাল হিসেবেই রাখছি।
একটা জিও টেক্সটাইল তার ফাইবার কম্পোজিশন বলতে এখানে আমার যেমন এই যে জিওফোমটা কিন্তু পিওরলি পলিস্টাইরিন দিয়ে গঠিত। পলিস্টাইরিন, ওখানে কিন্তু পলিইথিলিন নাই বা পলিপ্রোপিলিন, ওগুলো বললে ভুল হবে, বা পলিয়েস্টার, ওগুলো বললে ভুল হবে। তারপরে জিওসিনথেটিক ক্লে লাইনার, যেটা জিওসিনথেটিক ক্লে লাইনারটা কিন্তু আবার পলিস্টাইরিন দিয়ে না। যেমন জিওসিনথেটিক ক্লে লাইনার হচ্ছে বেন্টোনাইট ক্লে দিয়ে তৈরি। তো এগুলো হচ্ছে এক একটা স্ট্রাকচারে ডিফারেন্ট আমার ফাইবার কম্পোজিশন বা ডিফারেন্ট কেমিক্যাল ইউজ করা হয়েছে। In geogrids and geonets, the properties such as structure type, junction type, aperture type, and shape are of prime importance. এখানে কি বোঝাচ্ছে যে জিওগ্রিড আর জিওনেটের ক্ষেত্রে, জিওগ্রিড আর জিওনেটের ছবিগুলো একবার দেখেন আমি, এই যে এটা হচ্ছে জিওগ্রিড, রাস্তায় ব্যবহার করা হয়, ঠিক আছে। জিওগ্রিড আর জিওনেট কিন্তু প্রায় একই রকম দেখতে। জিওনেট হচ্ছে তুলনামূলক ছোট, আর জিওগ্রিড হচ্ছে এর চেয়ে বড় আকৃতির, এবং জিওনেটটা কিন্তু অন্য ইয়েতে সরাসরি রাস্তায় ব্যবহার করা হয় না। জিওনেট আর often laminated with geotextile on one or both surface are then referred to as drainage. এই যে এটা drainage ব্যবহার করা হয় জিওনেটটা। They are competitive with other drainage geocomposites having different core configuration. স্যার আমরা তো বিশেষ করতেছিলাম, আমরা তো বেড়া দিচ্ছি অনেক সময়। জি, অনেক সময় তো আমরা স্যার বেড়া দিয়ে এগুলো দিয়ে বিশেষ করেছি। আচ্ছা, না বেড়াতে যেটা দেন তার চেয়ে আরো ছোট স্যার, আরো ছোট বলতে কি, বেড়াতে তো যেটা আপনারা দেন মূলত সেটা তো ওই বাঁশের তৈরি, বা সেটা না স্যার এরকম আছে স্যার। এগুলো দেন, তাহলে ওটা আপনারা সেটা তখন সেপারেশনের কাজে ব্যবহার করতেছেন, আর এখানে এটা ড্রেনেজের কাজে ব্যবহার করতেছে। এগুলো তো ধরেন বেড়াতে আমরা কি দিই, বেড়াতে তো তুলনামূলক কম দামি জিনিসপত্র দিই, এগুলো একটু মোটা হয় আর একটু চিকন ওই বেড়ার তুলনায়, তাই না? হ্যাঁ, আবার এটা যদি এরকম বলতে চান তাহলে এরকম বলতে পারবেন যে আপনারা গ্রিল করার জন্য তো যে ঘরের ছাদে যে ওই বারবিকিউ করা যায় না, সেখানেও তো এগুলো ইউজ করে। তার চেয়ে এটা মোটা। আর ড্রেনেজ বলতে ধরেন বাইরের দেশের সিস্টেমটা কিরকম, বাইরের দেশে কিন্তু ঘর বাড়িগুলো কাঠের তৈরি হয়, স্পেশালি আমেরিকাতে কাঠের তৈরি হয় ঘর বাড়ি, এবং ওরা যে রাস্তার নিচে আপনারা বিভিন্ন মুভি বা টিভি সিরিজ দেখলে বা ডকুমেন্টারি দেখলে দেখবেন ম্যানহোল আছে না, ম্যানহোলের নিচে কিন্তু সিঁড়ি দিয়ে গিয়ে ওইটা আন্ডারগ্রাউন্ড একটা আলাদা একটা অবস্থা, মানে ওখানে পুরা বিশাল বড় একটা ফ্লোর মতো এর উপর দিয়ে রাস্তাটা চলে গেছে, বুঝতে পারছেন? তো ওইসব জায়গায় কিন্তু মানে এরকম হেভি ম্যাটেরিয়াল ব্যবহার করতে হয়, না হয় সেপারেট করে রাখতে পারবে না। ম্যানহোলের নিচে ঢুকলে ওটা কিন্তু সুয়ার না, যেটাকে আমরা সুয়ার বলি আর কি আমাদের দেশে। হ্যাঁ, আমাদের দেশে তো সরাসরি না, আমাদের দেশেও আমি দেখছি জিনিসগুলো উন্নত হয়েছে আগের চাইতে। যেমন ধরেন আমি যদি মহাখালীতে আমার বাসার কথাই বলি, আমার বাসার সামনে ওখানে হচ্ছে প্রতি বর্ষাকালে পানি জমতো বৃষ্টির সময়, তো এখন ওটা কিন্তু রাস্তাটা আরো মানে আগের চাইতে রাস্তাটা প্রায় 1 ফুট উঁচু করছে, এবং রাস্তাটা যখন ভাঙছিল তখন আমরা দেখলাম যে ওটার ভিতর দিয়ে কিন্তু এই যে জিও পাইপের মতো এরকম পাইপ গেছে, এই যে সেম এই পাইপ গেছে, এবং ওখানে মানুষ নামতেছে, নেমে কাজ করতেছে, মানে ওইটাও সরাসরি ড্রেন না, ওইটার নিচেও মানে পানির স্তর ওইটারও নিচে, রাস্তাটাও উঁচু করে ফেলতেছে যাতে মানে এলাকার ভিতর বন্যা না হয়। তো এগুলো যে আমরা দেখাশোনা করতেছি, এই জিনিসগুলো অনেকদিন আগেই চলে আসছে, এবং আমাদের শহরের ভিতরে যে একটা সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং এর ভিতর, ইউআরপি, আপনারা শুনছেন কিনা জানি না, আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং। এটা কি শুনছেন? এটা একটা সাবজেক্ট আছে ইউআরপি, আরবান রুরাল প্ল্যানিং। তো এটারও লেখাপড়ার অংশ আর কি, সিভিল ইঞ্জিনিয়ারিং এর লেখাপড়া, তারপর নগর পরিকল্পনা লেখাপড়া, ওগুলো মিক্স করে এখানে একটা আলাদা একটা ব্রাঞ্চ অফ স্টাডি খুলে গেছে আর কি, বা ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং খুলে গেছে। তাহলে আমরা দেখতেছিলাম জিওগ্রিড আর জিওনেট দেখতেছিলাম।
কি বলতেছে যে জিওগ্রিড আর জিওনেটগুলো মূলত কিসের ভিত্তিতে ডিফারেন্সিয়েট হয়? গঠনের ভিত্তিতে, জাংশনের ভিত্তিতে, অ্যাপারচার মূলত আকৃতি, ভিতরের যে প্রত্যেকটা বেস, প্রত্যেকটা ধরনের কোষ তো বলা যাবে না একক, প্রত্যেকটা যে নেটের যে ছিদ্র সেটার সাইজের ভিত্তিতে, আর হচ্ছে কি শেপ বলতে হলে তো ওভারঅল আকৃতি বোঝাচ্ছে। আর অফ প্রাইম ইম্পর্টেন্স, the structure of the geotextile often dictates the application area for which the material is appropriate. তাইলে আমার অ্যাপ্লিকেশন এই জিওটেক্সটাইলের আকৃতির উপর ডিপেন্ড করে আমার অ্যাপ্লিকেশন ভ্যারি করে। যেমন আপনারাই বলতেছেন যে এটা সেপারেশনের কাজে ব্যবহার করা হতে পারে, বেড়া দেওয়ার কাজে, এবং ওইটার যদি সহ্য ক্ষমতা আরও বেশি হয় তখন ওটাকে আমি ড্রেনেজেও ব্যবহার করতে পারবো। ড্রেনেজ মানেই তো ওটাকে অনেক লোড নিতে হবে, জিও পাইপের মতো। আর the physical properties of geotextile are more temperature and humidity dependent. যে জিওটেক্সটাইলের যে ফিজিক্যাল প্রপার্টিগুলো, সেই ফিজিক্যাল প্রপার্টিগুলো কিন্তু এটার যে তাপমাত্রা ধারণ ক্ষমতা আর হিউমিডিটি হচ্ছে ওই হিউমিডিটি মানে কি? হিউমিডিটি মানে হচ্ছে আর্দ্রতা। এই আর্দ্রতা এবং তাপমাত্রা এই দুটোর উপর নির্ভরশীল। কারণ টেম্পারেচারের ব্যাপারটা কি আপনারা নিজেরাই চিন্তা করেন, কিভাবে এক্সাম্পল দেওয়া যায়। যেমন ধরেন এগুলো কিন্তু ধাতব কিছু না। এগুলো কি ধাতব? যে আমরা যে জিওটেক্সটাইল যেগুলো পড়তেছি বা পলিস্টাইরিন, এগুলো সব পলিমার। তো পলিমারকে তাপ দিলে কি হয়? গলে যাবে। আর ধাতু গলে যাবে, এটা ঠিক আছে। কিন্তু পলিমারের সবচেয়ে ভালো দিকটা কি? অনেকটা রাবারের মতো আর কি, মানে ওটার কিন্তু নির্দিষ্ট কোনো ইয়ে নাই। ওই যে বলে না যে মানে একটা প্রবাদ ব্যবহার করে না, ভাঙবে কিন্তু মচকাবে না। তো এই হচ্ছে মচকাবে কিন্তু ভাঙবে না, ও নিজে ফ্লেক্সিবল হয়ে যাবে। পলিমারের মেইন বিশেষত্ব হচ্ছে এটা, যে একটা রাবারের কথা যদি আমরা চিন্তা করি, রাবার কিন্তু ইলাস্টিক মানে কি? আপনি টানার সাথে সাথে আকৃতির পরিবর্তন হয়ে যাচ্ছে, এনার্জি ছেড়ে দিলে বা আপনার ফোর্সটা তুলে ফেললে আবার আগের পজিশনে ব্যাক করতেছে। তো এখানে বলতেছে জিওটেক্সটাইলগুলো তাপমাত্রার উপর অনেক ডিপেন্ডেন্ট, এবং কোন দিক থেকে ডিপেন্ডেন্ট? তাপমাত্রা সহজে এটার ক্ষতি করতে পারে না। আপনাদের আরো প্র্যাকটিক্যাল যদি একটা এক্সাম্পল দিই, কটনের গেঞ্জি বা কটন যে ফাইবারটা আর পলিস্টার যে ফাইবার বা ইয়ার্ন, এই দুটোর ভিতর কে দ্রুত আগুন ধরে ফেলে বা আগুনে দ্রুত ধ্বংস হয়ে যায়? কে? স্পেশালি ডাইংয়ে জব করে যারা, তারা এটা আরো অন্যভাবে এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। যেমন আপনাদের ওয়েট প্রসেসিং 1 বা 2 তে একটা কমন কোশ্চেন আছে যে কটন পলিস্টার মিক্স যদি কাপড় থাকে, সেই কাপড়টা ডাই করে কিভাবে? আমরা কটন ফেব্রিক ডাইং করি 60 টেম্পারেচারে, আর পলিস্টার ডাইং করি 130 টেম্পারেচারে। হ্যাঁ, কেন? তো কি কটনের টেম্পারেচারের লিমিটেশন 60 বা, তাহলে যদি 130 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি কটন ডাই করে কি হবে? কটন পুড়ে যাবে এবং কটনটা হচ্ছে মানে খেয়ে ফেলবে ভিতর থেকে, ফ্যাব্রিকটাই থাকবে না, ফ্যাব্রিকটার রিটেনশন থাকবে না, ওটা নষ্ট হয়ে যাবে। তো ব্যাপারটা এরকম। এখানে জিওটেক্সটাইলগুলো এই জন্যই আস্তে আস্তে রিপ্লেস করতেছে বা জিওটেক্সটাইলটা একটা বেটার অপশন হইতে পারে, কারণ ও হচ্ছে টেম্পারেচারের সাথে নিজেকে মানায় নেবে। ওর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে অন্যান্য ইয়ের তুলনায়। বা ধাতু, যেখানে একটা ধাতব হইতে পারে, এটা লোহার একটা পাইপ হইতে পারে, সে কিন্তু ক্ষয়ে যাবে। ও কিন্তু মানে ক্ষয়প্রাপ্ত হবে না। ও সর্বোচ্চ ওর নিজের সর্বোচ্চ মানে সামর্থ্য মতো ও এটা ফ্লেক্সিবল হতে থাকবে, যে টেম্পারেচারের সাথে সাথে টেম্পারেচারটা নিজে নিয়ে অ্যাবজর্ব করে ফেলবে আর কি। ওকে, বুঝতে প্রবলেম হচ্ছে কোনো? আচ্ছা, mechanical properties are important for the application where a geotextile is required to perform as a load bearing member under applied loads, where it is required to survive on field installation related stresses. এখানে কি বলতেছে যে মেকানিক্যাল প্রপার্টিজ মানে হচ্ছে স্ট্রেস, স্ট্রেইন,
এটা অবশ্য ফিজিক্যাল প্রপার্টির সাথে কিছুটা মিলে যায় মেকানিক্যাল প্রপার্টিস। যে আমি এমন এই যে বারবার যেটা বলতেছি আপনাদের এক্সাম্পলটাই আবার টানতেছি যে জিওনেট আমার কিছু জায়গায় আমি ইউজ করতেছি সেপারেশনের কাজে, কিছু জায়গায় আমি ইউজ করতেছি রিইনফোর্সমেন্টের কাজে। এখন রিইনফোর্সমেন্টের কাজে আমি যে জিওনেটটা ব্যবহার করব ওটা তো অবশ্যই অনেক শক্তি মানে সহ্য করার ক্ষমতা থাকতে হবে, লোড বিয়ারিং স্ট্রেংথ থাকতে হবে, না হয়তো ওইটা আমি যে পারপাসে দিব সেই পারপাসটাই সার্ভ করতে পারবে না, ও তো ভেঙে যাবে। এখানে এটাই বুঝাচ্ছে যে জিও টেক্সটাইলকে এই লোড বিয়ারিং স্ট্রেংথ থাকতে হয়। In isolation, properties are determined on the geotextiles itself with the absence of surrounding soil. In isolation মানে হচ্ছে যে যে জিওটেক্সটাইলটাকে আমি করে রাখতেছি, হ্যাঁ হ্যাঁ সেপারেট করে রাখতেছি, আইসোলেট করে রাখতেছি, এটা আর ডিটারমাইন্ড অন দ্য জিওটেক্সটাইলস ইটসেলফ উইথ অ্যাবসেন্স অফ সারাউন্ডিং সয়েল, যে আশেপাশের মাটি না থাকা অবস্থাতে অ্যাবসেন্স অফ সারাউন্ডিং সয়েল। যখন এটা আশেপাশে আমি মাটি ছাড়া শুধু জিওটেক্সটাইলটা রাখবো তখনই আসলে ওটার ইন আইসোলেশন প্রপার্টিটা মানে আইসোলেটেড অবস্থায় প্রপার্টিটা তখনই আসলে বোঝা যায় বা তখনই এটা ডিটারমাইন করা যায়। আর ডিটারমাইন এই লাইনটা বুঝতে পারছেন তো নাকি? মানে ধরেন এটা একটা জিওসেলই বললাম, কারণ ও হচ্ছে সলিড কি বলে সলিড রিটেনশনের কাজ করে। এই জিওসেলটাকে আমি মাটি ছাড়া ওইটাকে আমি ল্যান্ডফিলে রাখবো, রাখার পরে তখন আমি ওটার যে মেকানিক্যাল স্ট্রেংথ কতটুকু ও কতটুকু লোড নিতে পারতেছে এটা আমি বুঝতে পারবো। একটা সিম্পল সেন্টেন্স, মানে এখানে ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন নেই এই সেন্টেন্সটা। Performance properties are determined on geotextiles in the presence of site specific soil. তাহলে এখানে দুইটা প্রপার্টিস, একটা হচ্ছে ইন আইসোলেশন প্রপার্টিস যে মাটির অবর্তমানের প্রপার্টিস, সেটা বোঝা যায় শুধু ওই জিওটেক্সটাইলটাকে মানে মাটির অবর্তমানে ওখানে রেখে পরীক্ষা করলে। আর পারফরম্যান্স প্রপার্টিস আর ডিটারমাইন্ড অন জিওটেক্সটাইলস ইন দ্য প্রেজেন্স অফ সাইট স্পেসিফিক সয়েল। আর মানে মোট কথা হচ্ছে যে মাটি সহ এটার পারফরম্যান্স একভাবে যাচাই করা হয় এবং মাটি ছাড়া এটার পারফরম্যান্স আরেকভাবে যাচাই করা হয় বা প্রপার্টিস আরেকভাবে যাচাই করা হয়। তো মেকানিক্যাল প্রপার্টিস হিসেবে আপনারা এই জিনিসটা বুঝলেই হবে যে জিওটেক্সটাইলের মেকানিক্যাল প্রপার্টিস কি, তার লোড বিয়ারিং স্ট্রেংথ, মূলত সে লোড কতটুকু বিয়ার করতে পারতেছে, সামলাইতে পারতেছে। আজকে একটু প্রোটেক্টিভ টেক্সটাইল ধরার ইচ্ছা ছিল। হাইড্রোলিক প্রপার্টিস হচ্ছে পানি রিলেটেড, ঠিক আছে? Hydraulic properties of geotextile are those related directly to filtration and drainage. Filtration and drainage ফাংশনের সাথে যে জিওটেক্সটাইল জড়িত সেখানেই জিওটেক্সটাইলের হাইড্রোলিক প্রপার্টিসটা ফুটে ওঠে বা ওখানে ওটা দরকার হয় হাইড্রোলিক প্রপার্টিসটা। The filtration function of a geotextile requires the pore size sufficiently small to retain the erodible soil particle and permeable adequate to follow the free passage of seepage from the protected soil. এখানে কি বোঝাচ্ছে? ফুটবলের স্ট্রাকচার বলছিলেন, ফুটবলের স্ট্রাকচার ওটা তো ওই জিওসেল ছিল, এটা ধরেন একটা নরমাল জিওটেক্সটাইল। এই জিওটেক্সটাইলটার স্যার পারপাস কি কি? একটা হচ্ছে ফিল্ট্রেশন আর একটা হচ্ছে ড্রেনেজ। তো এই যে এই একটা অংশ, এটা একটা পোর বা ছিদ্র,
এই একটা জিও টেক্সটাইলের যেটা আমি ফিল্ট্রেশন এবং ড্রেনেজ পারপাসে ইউজ করব, এটার ছিদ্রগুলোর বৈশিষ্ট্য এমন হতে হবে যে এই ছিদ্রগুলো দিয়ে মাটি সয়েলের ভাঙা টুকরো যাতে কি বের হতে পারে নাকি না পারে, না পারে। আর এমন হতে হবে সেটা থেকে লিকুইড কি বের হতে পারে নাকি না পারে, পারে। বুঝে গেছে? আচ্ছা, endurance, degradation and survivability properties আপনারা নিজেরাও পড়বেন, নিজেদের হচ্ছে উচ্চারণের কোনো প্রবলেম থাকলে ওটা এইভাবে ইয়ে হবে। শারীরিক সংখ্যা অপরিচিত শব্দ, অপরিচিত অপরিচিত শব্দ, অপরিচিত স্যার। সারভাইভ শব্দটা শুনেছেন? সার্ভাইভ কম কিন্তু সারভাইভাবিলিটি হচ্ছে সারভাইভাবিলিটি প্রপার্টিজ। তাহলে এটা অ্যাডভার্ব ফর্ম, যেটা হচ্ছে সারভাইভকে আবার মডিফাই করতেছে। সারভাইভ নিজে একটা ভার্ব, সেই ভার্বকে মডিফাই করতেছে, ও একটা অ্যাডভার্ব, সারভাইভাবিলিটি। আপনাদের সবার তো মানে পটেনশিয়াল আছে, পসিবিলিটি আছে। আপনারা হচ্ছে জব হোল্ডার প্লাস এখন বিএসসি করতেছেন, আপনাদের হইতেই পারে হায়ার স্টাডি মানে হায়ার স্টাডি অ্যাডমিশন আসলো, সব আসলো। তো ওটার জন্য ওইভাবে রেডি হতে হবে, লেখাপড়া করতে হবে, নতুন নতুন জিনিস শিখতে হবে। The endurance, degradation and survivability properties. For example, কি creep behavior. creep মানে বুঝি আমরা, creep মানে ভাঁজ হওয়া। creep behavior, abrasion resistance মানে ঘর্ষণ প্রতিরোধী। abrasion resistance, long term flow capacity, যে মানে দীর্ঘ সময় ধরে এটার ভিতর দিয়ে ফ্লো হতে পারবে কিনা, পরিবহন হতে পারতেছে কিনা। ডিউরেবিলিটি, কনস্ট্রাকশন, সার্ভাইভাবিলিটি এন্ড লংজিটিভিটি। লংজিটিভিটি মানে কি? লংজিটিভিটি মানে হচ্ছে এটার আয়ুকাল, এটা কতদিন টিকতেছে। যেমন আমার ফেভারিট একটা বাংলাদেশের জার্সি, বাংলাদেশের না ধরেন ব্রাজিলের জার্সি 2018 সালে কিনছিলাম, ওটা এখনো ঠিক আছে, 100% পলিস্টার, ওটা লংজিটিভিটি অনেক ভালো, মানে ওটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। অথচ কটনের একটা কাপড় ওটা 1-1.5 বছরে মোটামুটি পুরাতন হয়ে যায়, লাস্টার চলে যায়, উজ্জ্বল চলে যায়। লংজিটিভিটি মানে আয়ুকাল। অফ জিওটেক্সটাইল আর রিলেটেড টু দেয়ার বিহেভিয়ার ডিউরিং সার্ভিস কন্ডিশন ইনক্লুডিং টাইম। তাহলে এই প্রপার্টিগুলো ডিপেন্ড করে, এন্ডিউরেন্স, ডিগ্রেডেশন এন্ড সার্ভাইভাবিলিটি প্রপার্টিগুলো ডিপেন্ড করে ক্রিপ বিহেভিয়ার, এটা সব ভাঁজ হয়ে যাচ্ছে কিনা, অ্যাব্রেশন, ঘর্ষণ প্রতিরোধী আছে কিনা, নাকি ঘর্ষণে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। লং টার্ম ফ্লো ক্যাপাসিটি, যে এটা যদি ড্রেনেজ ফিল্ট্রেশনে ব্যবহার করা হয় এটা ফ্লো ঠিকমতো হচ্ছে কিনা এটার ভিতর দিয়ে। ডিউরেবিলিটি, তারপর কনস্ট্রাকশন, যেখানে আমি অনেক চাপের ভিতর রাখছি, কনস্ট্রাকশন সার্ভাইভাবিলিটি, তাই না? হ্যাঁ, কনস্ট্রাকশনটা সার্ভাইভ করতেছে কিনা, ওখানে লোড বেয়ার করতে পারতেছে কিনা, শক্তিটা নিতে পারতেছে কিনা। আর হচ্ছে লংজিটিভিটি, এটা টিকতেছে কিনা, ওটার উপর ডিপেন্ড করে এই প্রপার্টিসগুলো, এগুলোর উপর ডিপেন্ড করে। বুঝতে পারছো? এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। হ্যাঁ, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। Geotextile, both natural and man-made fibers are used to produce geotextile. However, the most used man-made, used is man-made fiber. মানে ন্যাচারাল ফাইবারও ইউজ হয়, কিন্তু ম্যানমেড ফাইবারই বেশি ইউজ হয়, স্বাভাবিক। কারণ ন্যাচারাল ফাইবার তো আমাকে ওইভাবে সাপোর্ট দিতে পারবে না। ন্যাচারাল ফাইবারের ভিতর কি কি ব্যবহার করা হয়? আচ্ছা, এখানে আমার ন্যাচারাল ফাইবারের সংজ্ঞা দিয়েছে যে নেচার থেকে যা কালেক্ট করে ওটাই ন্যাচারাল ফাইবার। জুট ফাইবার, রেমি ফাইবার, কয়ার ফাইবার, ফ্লাক্স ফাইবার, সিজন ফাইবার, হেম্প ফাইবার। মজার বিষয় হচ্ছে এখানে ন্যাচারাল ফাইবার যে কয়টা দেখতেছেন, ফাইবারের প্রকারভেদ কি মনে আছে? প্রকারভেদ বলতে হচ্ছে ন্যাচারালের ভিতর হচ্ছে প্লান্ট বেসড, মানে উদ্ভিদ থেকে যে ফাইবারগুলো পাচ্ছি, উদ্ভিদের থেকে পাওয়া ফাইবার আবার 3 প্রকার। একটা হচ্ছে বাকল থেকে পাচ্ছি, হ্যাঁ বীজ থেকে পাচ্ছি, যেটা হচ্ছে কটন বা কয়ার। আর হচ্ছে আরেকটা কি, পাতা থেকে, হ্যাঁ, যে পাইনঅ্যাপল ফাইবার, আনারস ফাইবার। এখানে যেগুলো নাম দেখতেছেন অধিকাংশ কি ফাইবার বলতো? বুঝিনি। হ্যাঁ, ন্যাচারাল তো ঠিক আছে, ন্যাচারালের ভিতর এই যে যা বললাম, একটা হচ্ছে সিড, একটা হচ্ছে বাস, আর একটা হচ্ছে লিভ। তাহলে কি বাস্ট ফাইবার। এই কি বলে জিওটেক্সটাইলে আমরা কিন্তু বেশিরভাগই বাস্ট ফাইবার ইউজ করতেছি। জুট, রেমি,
ফ্লাক্স, সিজল, হেম এগুলো সব বাস্ট ফাইবার। কয়েকটা হচ্ছে সিড ফাইবার, কয়েকটা হচ্ছে সিড ফাইবার। আর সিজল হচ্ছে লিফ ফাইবার, কিন্তু অধিকাংশই বাস্ট ফাইবার। কারণ বাস্ট ফাইবারগুলো জুটের কথা চিন্তা করে বোঝা যায় ওটা সবচেয়ে শক্ত ন্যাচারালের ভিতর, ডিউরেবল। আর ম্যানমেডের ভিতরে যে পলিয়েস্টার, পলিপ্রোপিলিন, পলিয়ামাইড, পলিইথিলিন, এখানে পলিস্টাইরিন লেখা হয় নাই। পেট হচ্ছে বিশেষ পলিয়েস্টার। আর কি বেন্টোনাইট লেখা উচিত ছিল। বেন্টোনাইট কি সিনথেটিক ফেব্রিক্সের অনুমতি আছে? এখানে জাস্ট ওভেনের সংজ্ঞা দিচ্ছে যে ওভেনে যে ইয়ার্ন লম্বালম্বি যায় সেটাকে ওয়ার্ক করে, যে ইয়ার্ন হচ্ছে আড়াআড়ি যায় সেটাকে ওয়েভার করে। নন ওভেন কাকে বলে? নন ওভেন হচ্ছে কন্টিনিউয়াস ফিলামেন্ট ইয়ার্ন অথবা শর্ট স্টেপল দিয়ে তৈরি করা হয়, যেটা হচ্ছে ইন্টার বন্ডিং এর মাধ্যমে নন ওভেন তৈরি করে। এখানে সংজ্ঞা দিচ্ছে আর ছবি দিচ্ছে। নিটেডও ওই যে যেখানে ইন্টারলুকিং এর জায়গায় ইন্টারলকিং বলছে। ইন্টারলকিংও ঠিক আছে, কিন্তু আপনাদের কনফিউশন অ্যাভয়েড করার জন্য ইন্টারলকিং এর জাস্ট ডেফিনেশনগুলো। ইন্টারলকটা অন্য মিনিং ক্লিয়ার করে। ইন্টারলক তো মনে হয় ইন্টারলক কি ওভেনে বলে নাকি? ইন্টারলেসিং কে ইন্টারলকিং বলে না নাকি? গার্মেন্টসে কি ইন্টারলক? তো যেটা বলতেছেন ওটা হচ্ছে ইন্টারলক ফ্যাব্রিক, নিট ফ্যাব্রিক তিন প্রকার। সিঙ্গেল জার্সি, হ্যাঁ ওই এটা হচ্ছে সিঙ্গেল জার্সি। এখন হচ্ছে ডাবল জার্সি। ডাবল জার্সির ভিতরে রিব আছে, পার্ল আছে, ইন্টারলক আছে। এটা বলছিলাম না? আর সিঙ্গেল জার্সির ভিতর কি আছে? সিঙ্গেল জার্সির ভিতর লাকোস্ট আছে, শুনছেন এগুলোর নাম? লাকোস্ট, পিকে, শুনছেন? লাকোস্ট, পিকে। লাকোস্ট কিন্তু ব্র্যান্ডই আছে। ওই যে ওদের লোগোটা হচ্ছে ওই যে কুমিরের লোগো লাকোস্ট। আর পিকে তো ওই যে বড় পিকে। মানে এগুলো আসলে কোম্পানি তৈরি করছে। কোম্পানি তৈরি করার পর তারা হচ্ছে ওটার নিয়ে ফেলছে। মানে ওর এখন ওইটা একটা ব্র্যান্ড হয়ে গেছে এবং ওইটাই আমরা এখন ওইটার নামে আমরা চিনি। এখানে ইন্টারলকিং আর ইন্টারলেসিং মনে হয় সিমিলার ওয়ার্ড। ওভেনে ওটা হয়। তো যাই হোক, ওখানে ইন্টারলকিং আমি লিখে দিচ্ছি। স্পান বন্ডেড এটা হচ্ছে বিশেষ ধরনের নন ওভেন আর কি। এটাকে স্পান বন্ড যে ফ্যাব্রিকগুলো ইন দ্য ওয়ার্ল্ড অফ স্পন্ডেক্স ফাইবার। না, স্প্যান্ডেক্স না, এটা স্প্যান্ডেক্স না। স্প্যান্ডেক্সটা কি? স্প্যান্ডেক্স আপনি যেটা বলতেছেন ওই স্প্যান্ডেক্স হচ্ছে পলিউরেথেন। পলিউরেথেনকে স্প্যান্ডেক্স বলে, অথবা ওইটাকে ইলাস্টেনও বলে, লাইক্রাও বলে। স্প্যান্ডেক্স হচ্ছে ফ্যাব্রিক, পলিউরেথেন হচ্ছে পলিমারের নাম, ইলাস্টেন ফাইবার, লাইক্রাও ফাইবার, সেম জিনিস। এই যে এখানে ওই নন ওভেনটার জাস্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস বর্ণনা করছে। ডিউরিং দ্য প্রসেস দ্য এক্সট্রুডেড ফিলামেন্টস আর কাট ইনটু বেল্ট এন্ড দ্য রোলস আর হিটেড এন্ড হেল্ড টুগেদার। এভাবে স্পট বন্ডেড নন ওভেন ফ্যাব্রিক তৈরি করা হয়। ব্রেডেড জিওটেক্সটাইল, আমরা ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস 4 প্রকার পড়ছি, মনে আছে? যে ওভেন, নিট, ব্রেডেড, আর একটা হচ্ছে নন ওভেন। ব্রেডেডটা হচ্ছে ব্রেডিং এর মাধ্যমে যেটা তৈরি হয়, যে বেনি তৈরি করা বা লেস তৈরি করা। এটা কি পরিচিত লাগতেছে নাকি অপরিচিত? হ্যাঁ, ওই যে চুলের বেনি বাঁধেন যে স্ট্র্যাটেজিতে, এখানে কিন্তু এই প্রসেসটার নাম হচ্ছে ইন্টারটয়েনিং।
ইন্টারটয়েনিং, এবং এখানে হচ্ছে 3 সেটস অফ ইয়ার্ন ব্যবহার করা হয়। 3 সেটস অফ ইয়ার্ন। জিওটেক্সটাইলের এসেনশিয়াল প্রপার্টি আরেকবার ওখানে তো বর্ণনা ছিল, এখানে একসাথে সবগুলো আছে, একবার একটু দেখে নেন। ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, ওয়েট এন্ড থিকনেস, স্টিফনেস, ডেনসিটি। মেকানিক্যাল প্রপার্টি হচ্ছে টেনাসিটি, টেনজাইল স্ট্রেংথ, কম্প্যাটিবিলিটি, ফ্লেক্সিবিলিটি, টিয়ার স্ট্রেংথ, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। হাইড্রোলিক প্রপার্টির ভিতর পোরোসিটি, পারমিয়াবিলিটি, পারমিটিভিটি, ট্রানজিটিভিটি, সয়েল রিটেনশন, ফিল্ট্রেশন। ডিগ্রেডেশন প্রপার্টির ভিতর বায়োডিগ্রেডেশন, হাইড্রোলাইটিক ডিগ্রেডেশন, ফটো ডিগ্রেডেশন, কেমিক্যাল ডিগ্রেডেশন, মেকানিক্যাল ডিগ্রেডেশন। সবগুলো কি বুঝেন? ফটো ডিগ্রেডেশন হচ্ছে আলোতে যেটা ক্ষয় হয়, ফটো। কি কি বুঝেন না জিজ্ঞেস করুন। লাইট রেজিস্ট্যান্স, লাইট রেজিস্ট্যান্স, হ্যাঁ, ধরে নিতে পারেন লাইট রেজিস্ট্যান্স। লাইট রেজিস্ট্যান্স না, হ্যাঁ, মানে আলোটা কতটুকু রেজিস্ট করতে পারতেছে। ক্লাস টাইম তো শেষ। আচ্ছা, এই স্লাইডটা এই কারণটা প্রবলেম থাকলে বলুন। পোরোসিটি পোরোসিটি হচ্ছে ছিদ্র। পোরোসিটি হচ্ছে এই যে পোর, হ্যাঁ হ্যাঁ, ওইটা থেকে পোরোসিটি। পারমিটিভিটি হচ্ছে কতটুকু পারমিট করতেছে। ট্রানজিটিভিটি হচ্ছে কতটুকু ট্রানজিট করতেছে, ওই সিমিলার। পারমিট মানে কতটুকু প্রবেশ করতেছে, বের হচ্ছে, আর ট্রানজিট মানে ওই যে ইন্ডিয়াকে না বাংলাদেশ ট্রানজিট দিল, এটা তো ট্রানজিট। ওই ট্রানজিটিভিটি ওইটাই, যাওয়া আসা। আর কোনো কোশ্চেন? আনফরচুনেটলি তাহলে আজকে এতটুকু থাকুক। আজকে 23 তারিখ না? তাহলে তো আপনাদের ক্লাস টেস্ট আমি নেক্সট উইকেও নিতে পারতেছি না। ক্লাস টেস্ট তাহলে 7 তারিখে নিতে হবে। 7 তারিখ নাকি 6 তারিখ ওদিন নিতে হবে। 30 তারিখও তাহলে ক্লাস হবে। আর এই যে আপনাদের প্রোটেক্টের শিটও দিয়ে দিব, আর তারপর স্মার্ট ফ্যাব্রিক